একটি জনপদ যখন পরিবর্তনের স্বপ্নে বিভোর, ঠিক তখনই অন্ধকারের আড়ালে আঁকা হয় এক ভয়াবহ নীল নকশা। আপনি কি ভাবছেন জুলাইয়ের সেই রক্তক্ষয়ী বিপ্লবের পর ক্ষমতা এখন জনগণের হাতে? আপনি কি বিশ্বাস করেন রাজপথের তপ্ত রক্ত শুকানোর আগেই এক নতুন ভোরের সূর্যোদয় হয়েছে? যদি তাই ভেবে থাকেন তবে আপনি এক বিভীষিকার স্বর্গে বাস করছেন, কারণ রাজপথের সেই জমাট বাঁধা রক্ত মুছে যাওয়ার আগেই রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক চেয়ারে এক এক করে বসে গেছে পুরনো প্রেতাত্মারা। গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর এমন এক নগ্ন ও সুপরিকল্পিত আঘাত আসতে যাচ্ছে যা জানলে আপনার ধমনীর রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টারমাইন্ডদের মুখোশ যারা ব্যালট পেপার নয় বরং খাতা কলমের এক খোঁচায় বদলে দিচ্ছে গোটা দেশের প্রশাসনিক মানচিত্র। পর্দার আড়ালে আসলে কি ঘটছে? শুরু হচ্ছে এক রুদ্ধশ্বাস ও হাড় হিম করা অনুসন্ধান। 2026 সালের 17ই মার্চ, ঘড়ির কাঁটায় তখন দুপুর। মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের উপচে পড়া ভিড়। গুমোট এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে মাইকের সামনে দাঁড়ালেন দলটির অসহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগের ছাপ, কণ্ঠে ছিল এক অশনি সংকেতের প্রতিধ্বনি। তিনি যা বলতে যাচ্ছিলেন তা কেবল একটি রাজনৈতিক দলের প্রতিবাদ ছিল না, বরং তা ছিল বাংলাদেশের আগামীর এক ভয়াবহ পরিণতির পূর্বাভাস। তদন্তের গভীরে প্রবেশ করলে দেখা যায়, সরকার যখন জনসম্মুখে রাষ্ট্র সংস্কারের গালভরা বুলি আওড়াচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে সিটি কর্পোরেশনগুলোতে চালানো হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক সার্জারি। 22 ফেব্রুয়ারি এবং 14 মার্চ এই দুই দফায় 11টি সিটি কর্পোরেশনে এমন সব ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করলে যে কারো শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত বয়ে যাবে। প্রশ্ন জাগে, এরা কি জনগণের সেবক হিসেবে এসেছেন, নাকি কোনো বিশেষ অশুভ শক্তির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে? গণতন্ত্রের চিরন্তন ব্যাকরণ বলে, নির্বাচনে যারা পরাজিত হন তারা বিরোধী শিবিরে গিয়ে গঠনমূলক সমালোচনা করবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ব্যাকরণকে এক নিপুণ জাদু বলে উল্টে দেওয়া হয়েছে। আমাদের ইনভেস্টিগেটিভ টিম যখন এই প্রশাসকদের তালিকা বিশ্লেষণ করে, তখন এক চরম সত্য বেরিয়ে আসে। ঢাকা 15 আসনের ভোটাররা যাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন, সেই শফিকুল ইসলাম মিল্টনকে উপহার দেওয়া হয়েছে ঢাকা সিটির বিশাল প্রশাসনিক ক্ষমতা। খুলনার নজরুল ইসলাম মঞ্জুর ক্ষেত্রেও চিত্রটা একই। মাওলানা আব্দুল হালিম সেদিন যে পয়েন্টটি তুলে ধরেছিলেন তা ছিল তীরের মতো তীক্ষ্ণ। এখানে ব্যক্তিগত হারজিত বড় কথা নয়, বড় কথা হলো জনগণের রায়কে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখানো। এটি কি কেবলই নিয়োগ, নাকি পর্দার আড়ালের এক সুগভীর ষড়যন্ত্র? অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায়, সরকার নির্বাচনের পথ না হেঁটে কেন এই চোরাগোপ্তা বিকল্প পথ বেছে নিল। 11টি সিটি কর্পোরেশনে এই একপাক্ষিক নিয়োগ মূলত জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানের চেতনার ওপর এক ধরনের বিষাক্ত কুঠারাঘাত। যারা জনগণের ভোটে হেরেছেন, তারা যখন প্রশাসনিক ক্ষমতার লাঠি হাতে বসেন, তখন নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কি আদৌ সম্ভব? নাকি আগামী নির্বাচনের আগেই নির্বাচনী মাঠ নিজেদের দখলে নেওয়ার এক সুদূর প্রসারী নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে? এটি কেবলই নিয়োগ নয়, এটি হলো মাঠ পর্যায়ের ক্ষমতাকে কুক্ষিগত করার এক ঘৃণ্য অপচেষ্টা। যখন পরাজিত সৈনিকদের সেনাপতি বানানো হয়, তখন সেই যুদ্ধের ফলাফল কি হতে পারে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই ক্ষমতার লিপ্সা কেবল সিটি কর্পোরেশনেই সীমাবদ্ধ থাকেনি। 15 মার্চ সরকার এক ঘোষণায় দেশের 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। জামায়াতে ইসলামী যে 7টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল এবং আরও 6টি জেলায় অভাবনীয় ফল করেছিল, সেখানেও সরকার বসিয়ে দিয়েছে তাদের নিজস্ব দলীয় ক্যাডারদের। তদন্তে দেখা যায়, এই ব্যক্তিরা কোনো প্রথিতযশা নাগরিক নন, বরং তারা কট্টর দলীয় কর্মী। কেন সরকার যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পরিবর্তে দলীয় পরাজিত নেতাদের বেছে নিচ্ছে?
তথ্য বলে এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এমন এক প্রশাসনিক মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে যা আসন্ন সাংসদ নির্বাচনে প্রভাব ফেলার মাস্টার কি বা মাস্টার চাবি হিসেবে কাজ করবে। এটি এমন এক প্রশাসনিক ব্যবস্থা যা দেখে সচেতন মহলের আজ আতঙ্কিত হওয়ার কথা। একটি জাতির মেরুদণ্ড হল তার শিক্ষা ব্যবস্থা, কিন্তু সেখানে যখন রাজনীতির কালো হাত সরাসরি হস্তক্ষেপ করে তখন সেই মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়। গত সোমবার দেশের 7টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি চেয়ারম্যানকে পরিবর্তনের যে নাটকীয় দৃশ্য আমরা দেখেছি তা কোনো সস্তা থ্রিলার মুভির প্লটের চেয়ে কম কিছু নয়। তদন্তে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। অন্তর্বর্তী সরকার যে উচ্চতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে সেখানে এমন সব ব্যক্তিদের বসানো হয়েছে যারা গত নির্বাচনে সশরীরে পোস্টার টাঙিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এখানে প্রশ্ন হল, মেধা ও যোগ্যতার কি আদৌ কোনো মূল্য আছে, নাকি কেবল দলান্ধ হলাই এখন শ্রেষ্ঠ যোগ্যতা? মাওলানা আব্দুল হালিম ঠিক এই পয়েন্টেই আঘাত করেছেন। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসতে পারে, কিন্তু কেন একদল দক্ষ ও নিরপেক্ষ মানুষকে জোরপূর্বক পদত্যাগ করিয়ে সেখানে দলীয় ক্যাডারদের পুনর্বাসন করা হচ্ছে? এর পেছনের ষড়যন্ত্র কি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে চিরতরে কবজা করা? অনুসন্ধানের এই পর্যায়ে যখন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দিকে তাকাই তখন এক অদ্ভুত ও রক্তহীন করা চিত্র ফুটে ওঠে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পর্যন্ত প্রত্যেকের বিদায় প্রক্রিয়াটি ছিল অত্যন্ত দৃষ্টিকটু। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে যেভাবে একটি সাজানো মব বা উত্তেজিত জনতা তৈরি করে হেনস্থা করে বিদায় করা হলো, তার পেছনে কি কেবলই জনরোষ ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভোল্টের চাবি আর গোপন তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণ নেওয়ার এক সুগভীর নীল নকশা? দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং ইউজিসি চেয়ারম্যানের বিদায়ের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে সরকারের তাড়াহুড়ো দেখে সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাঁধছে। আমরা যখন এই পুরো নিয়োগ প্রক্রিয়ার পেছনের ফাইলগুলো ব্যবচ্ছেদ করছিলাম তখন এমন এক প্রভাবশালী মহলের নাম বেরিয়ে এসেছে যারা সরাসরি এই ঘুঁটিগুলো চালনা করছে। এই শ্যাডো ক্যাবিনেট আসলে কারা? তারা কি দেশের মানুষের জন্য কাজ করছে, নাকি কোনো অদৃশ্য শক্তির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে? এই চাঞ্চল্যকর তালিকার পর্দা আমরা উন্মোচন করব একটু পরেই। তবে তার আগে সত্যকে সবার সামনে তুলে ধরার এই ঝুঁকিপূর্ণ লড়াইয়ে আমাদের টিমকে সাহস যোগাতে এখনই ওয়াইটিভি বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বর্তমানে সবচেয়ে বড় রহস্য দানা বেঁধেছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হবার কথা, কিন্তু সরকারি দলের এমপিরা শপথ নিতে অস্বীকার করছেন। তারা অদ্ভুত দাবি তুলছেন যে সংবিধানে গণপরিষদ বলে কিছু নেই। তাহলে প্রশ্ন জাগে যে গণভোটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রায় দিল, তার কি কোনো আইনি ভিত্তি নেই? বিরোধী দল জামায়াত ও এনসিপি যখন শপথ নিয়ে গণপরিষদ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে তখন সরকার কেন এর বিপরীতে দাঁড়িয়েছে? এটি কি জনগণের সংস্কারের স্বপ্নকে মাঝপথে শ্বাসরোধ করে হত্যা করার কোনো ঘৃণ্য অপচেষ্টা? পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার যে গণরায় এসেছে তা বাস্তবায়ন নিয়ে আজ গভীর সংশয়। বিএনপি তাদের নির্বাচনী ওয়াদা পূরণে যে গতি দেখাচ্ছে, সংস্কারের ক্ষেত্রে তার ঠিক বিপরীত ধীর গতি কেন? সরকার যখন 50 জন সদস্যের এক বিশাল ঢাউস মন্ত্রিসভা গঠন করে তখনই সমালোচনার ঝড় ওঠে, কিন্তু সেই ঝড় তোয়াক্কা না করে আরও 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে একই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা 3 জনই কাজ করছেন। এটি কি কাজের সমন্বয়, নাকি অনুগতদের মধু ভাগ করে দেওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা? অনুসন্ধানী সাংবাদিকের দৃষ্টিতে এটি কেবল প্রশাসনিক জটিলতাই তৈরি করছে না, বরং জনগণের ট্যাক্সের টাকার এক ভয়াবহ অপচয় ঘটাচ্ছে। এই বিশাল মন্ত্রিসভার আড়ালে আসলে কোন মাস্টারমাইন্ড কলকাঠি নাড়াচ্ছে? মাঠ পর্যায়ের অর্থনীতির দিকে নজর দিলে আরও ভয়াবহ চিত্র দেখা যায়। সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল ইসলাম সম্প্রতি চাঁদাবাজি নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তার রীতিমতো বিতর্কের দাবানল জ্বালিয়ে দিয়েছে। তিনি চাঁদা আর চাঁদাবাজির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যের রেখা টানার চেষ্টা করেছেন তা অপরাধীদের কাছে এক লাইসেন্স হিসেবে পৌঁছে গেছে।
যখন সাধারণ মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর সিন্ডিকেটের চাপে পিষ্ট, তখন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কি কোনো বড় ধরনের ষড়যন্ত্রের অংশ? এই সংজ্ঞায়নের আড়ালে কি নতুন কোনো মাফিয়াতন্ত্রকে লৈধিতা দেওয়া হচ্ছে? পরিবর্তনের যে স্বপ্ন নিয়ে মানুষ রাজপথে বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্ন কি আজ দলীয়করণের নীল নকশার নিচে চাপা পড়ে যাচ্ছে? প্রশাসনের প্রতিটি স্তরে যেভাবে দলীয় প্রেতাত্মাদের বসিয়ে দেওয়া হচ্ছে, তাতে কি এটি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক পর্দার আড়ালে ষড়যন্ত্র?